সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে এই অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য একটা মহা সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে, বিশেষ করে তোমাদের ভাষ্যমতে। কারণ হচ্ছে এর আগে কখনো তোমাদের অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে মূল্যায়ন করা হয়নি। তো এই হঠাৎ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত পরিপত্রের দ্বারা এবারে কোভিড-19 এর কারণে যেহেতু বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তাই এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়ন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাই তোমরা হঠাৎ করে এই মূল্যায়ন প্রক্রিয়ায় অ্যাসাইনমেন্টে অভ্যস্ত না হওয়ার কারণে একটা সমস্যার মধ্যে পড়ে গেছো। তো আজকে আমি তোমাদের জন্যই এই ভিডিওটা নিয়ে আসছি। তোমাদের মনের যত জিজ্ঞাসা প্রশ্ন আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে যাবতীয় সমস্যার জট খুলবে এই আশা রাখি। তাহলে ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ আব্দুল করিম মিলন, এটা আমার পরিচয়। এরপরে চলে যাচ্ছি মূল আলোচনায়, তোমাদের মনের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলোতে। আশা করি এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের মনের মধ্যেও আছে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। তো আমরা এই অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলার আগে দুটো কথা বলে নিব। সেটা হচ্ছে মূল্যায়ন কী। মূল্যায়ন হচ্ছে, এখানে আমরা দেখছি মূল্যায়ন অর্থ কোনো কাজের মূল্য নিরূপণ করা। শিক্ষাক্রম বাস্তবায়নের সময়ে বা বাস্তবায়নের পরে কার্যক্রমের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তার মান যাচাই করার প্রক্রিয়াকে মূল্যায়ন বলে। অর্থাৎ তোমরা সারা বছর একটা সিলেবাস অধ্যয়ন করে যা শিখতে পারলে বা যা অনুধাবন করলে তার মূল্য নিরূপণ করাটাই হচ্ছে এই মূল্যায়নের উদ্দেশ্য। তো আমরা বিভিন্নভাবে তোমাদের মূল্যায়ন করে থাকি। বার্ষিক মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন, বিশেষ করে বার্ষিক পরীক্ষার মাধ্যমে তোমাদের যে বছর শেষে মূল্যায়নটা করা হয় সেটা বার্ষিক মূল্যায়ন। আর চলমান একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। তো আমরা দেখি এই ধারাবাহিক মূল্যায়নের কয়েকটা অংশ আছে। শিখন অগ্রগতির ধারাবাহিক মূল্যায়ন বা কোর্স ওয়ার্কের 6টা অংশ আমরা দেখছি, 6টা পদ্ধতি আছে। এই 6টা পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন কাজ করা হয়, যেমন শ্রেণী অভিক্ষা, শ্রেণীর কাজ, মৌখিক উপস্থাপনা, নির্ধারিত কাজ, দলগত কাজ, বাড়ির কাজ। এগুলোর দ্বারা তোমাদের ছোটোভাবে ধারাবাহিক মূল্যায়ন করা হয়। এগুলো নিয়ে কথা বলবো না। আজকে যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্ধারিত কাজ, বা এটাকেই মূলত অ্যাসাইনমেন্ট বলা হচ্ছে। আমরা ক্লাস টেস্ট মানে শ্রেণী অভিক্ষা বা শ্রেণীর কাজ, মৌখিক উপস্থাপনা এগুলো দিয়ে এবার আমরা নিতে পারিনি, তাই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের এই মূল্যায়ন প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। তো অ্যাসাইনমেন্ট কী এবং কেন? অ্যাসাইনমেন্ট এর অর্থ নির্ধারিত কাজ বা অর্পিত কাজ। ইতিমধ্যে আমরা জেনেছি এই নির্ধারিত কাজ হলো দীর্ঘ পরিসরে বাড়ির কাজ। মনে রাখতে হবে এটা কিন্তু স্বল্প পরিসরে নয়। এই ক্ষেত্রে শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক ও কখনো কখনো পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন তথ্য ব্যবহার করতে হয়। তার মানে তোমাদের পাঠ্যপুস্তক থেকে লিখতে বলা হয়েছে, যদি তোমরা প্রয়োজন মনে করো এখানে পাঠ্যপুস্তকের বাইরেও তোমরা তথ্য উপস্থাপন করতে পারবে তোমাদের অ্যাসাইনমেন্টের ভেতরে। নির্ধারিত কাজের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীর এককভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করা। তার মানে অ্যাসাইনমেন্টের দ্বারা তোমরা যেহেতু ঘরে বসে একা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে, তাই একা কাজ করার ক্ষমতা বৃদ্ধি করাটা হচ্ছে এটার একটা উদ্দেশ্য। ওকে, এবারে কিভাবে তৈরি করব অ্যাসাইনমেন্টটা, কিভাবে তৈরি করব তার একটু প্রক্রিয়া বা ধাপ সমূহ আমরা একটু দেখি। প্রথমে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। সমস্যা কি? তোমরা যে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে এটাই তোমাদের কাছে একটা সমস্যা। তাহলে এই কোন বিষয়ের কোন অ্যাসাইনমেন্টটা কিভাবে তৈরি করবে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এরপর অনুসন্ধানের জন্য পরিকল্পনা প্রণয়ন। তুমি যেই সমস্যাটা চিহ্নিত করলে সেটার জন্য
একটা তার উত্তর, তার জবাব, তার তথ্যগুলো কোথায় আমি পেতে পারি, কিভাবে পেতে পারি, কিভাবে আমি সেগুলো আহরণ করব, তার একটা পরিকল্পনা প্রণয়ন করে নিলে ভালো হয়। এরপরে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। তারপর তুমি তথ্যগুলো সংগ্রহ করলে এবং বিশ্লেষণ করলে যেগুলো মানসম্মত হবে কিনা, যথোপযুক্ত হবে কিনা, ফলাফল নিরূপণ, এবং তুমি নিজেই এটার একটা মান যাচাই করে নেবে যে হ্যাঁ আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো ফলপ্রসূ হবে কিনা। এরপরে খসড়া প্রতিবেদন তৈরি। কেন খসড়া প্রতিবেদন তৈরি? কারণ লেখালেখির সময় আমাদের অনেক কাটাকাটি হয় বা আগের তথ্য পরের তথ্য আগে যায়, এগুলোর কারণে আমরা যদি পারি খসড়া প্রতিবেদনটা তৈরি করে নিব, তারপরে আমরা চূড়ান্ত প্রতিবেদন তৈরি করব। এভাবে একটা সুন্দর প্রতিবেদন তৈরি করা যাবে এই ধাপগুলো অনুসরণ করলে। এরপরে আমি তোমাদেরকে একটা প্রতিবেদন এর নমুনা দেখাচ্ছি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রচ্ছদ বা কভার পেজ। নমুনা কপিকে এরকমই হতে হবে এমন নয়, তোমাদের মনের মতো করে তৈরি করতে পারো। তবে আমি একটা নমুনা দেখাচ্ছি, কারণ অনেক শিক্ষার্থী আমাদের কাছে প্রশ্ন করছে যে কিভাবে আমরা প্রস্তুত করব। তাই আমি তোমাদের সুবিধার্থেই এরকম একটা প্রচ্ছদ দেখাচ্ছি। এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট, তারপরে শিরোনাম, যে বিষয়ে তুমি অ্যাসাইনমেন্টটা তৈরি করছো, বিদ্যালয়ের নাম, আর এখানে তত্ত্বাবধায়ক মানে যিনি বিষয় শিক্ষক, যেই বিষয়ে তুমি অ্যাসাইনমেন্টটা দিবে সেই বিষয় শিক্ষকের নাম এবং পদবি উল্লেখ করবে। যেমন আমি বলতে পারি যে গণিত বিষয়ে যদি তুমি অ্যাসাইনমেন্ট দাও তাহলে এখানে গণিত শিক্ষকের নাম ও পদবি, যেমন সহকারী শিক্ষক লিখতে হবে, এবং প্রস্তুতকারী মানে তোমার নাম, শ্রেণী, শাখা, রোল নাম্বার এগুলো পরিষ্কার করে এখানে লিখতে হবে। এরকম একটা প্রচ্ছদ প্রথমে তোমাকে দিতে হবে। এটা হচ্ছে কভার পেজ, অবশ্যই এটা তোমার থাকতে হবে। এরকম প্রচ্ছদের আরও একটা নমুনা আমি এখানে দেখাচ্ছি। দেখো, আগেরটা একরকম ছিল, এটা আরেক রকম। তো আমি আগেই বলেছি যে তোমার মনের মতো করে তুমি এটা উপস্থাপন করতে পারো। প্রচ্ছদটা যেমন তোমার মন চাই তেমন করে এভাবে করে সাজাবে। তবে এই মৌলিক বিষয়গুলো তোমার থাকবে প্রচ্ছদে: অ্যাসাইনমেন্ট, শিরোনাম, বিদ্যালয়ের নাম, তত্ত্বাবধায়ক শিক্ষকের নাম, প্রস্তুতকারী, এরকম। আমি আগে এখানে একটা স্কুলের লগো ব্যবহার করেছি। যদি কেউ প্রিন্ট কপি বের করতে চাও তাহলে এরকম স্কুলের লগো ব্যবহার করবে। যদি প্রিন্ট কপি না হয় তাহলে এরকম করে স্কুলের লগো না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে ভিতরে কি লিখব আমরা একটু দেখে নিই এক নজরে। ভেতরে আসলে কি লেখা প্রয়োজন বা কীভাবে লেখা প্রয়োজন। তো নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট, বিষয় কি, বাংলা প্রথম পত্র আমি দেখাচ্ছি, অধ্যায়ের নাম লিখবে এবং বিষয়বস্তু শিরোনাম আমি লিখেছি এখানে সততার পুরস্কার। আর এখানে তোমার যে দক্ষতাগুলো অর্জিত হয়েছে সেই দক্ষতাগুলো তুমি এখানে লিখতে পারো, একটা বা একাধিক, যে কোনো বাংলায় হোক ইংলিশে হোক। এই দক্ষতাগুলো যেগুলো তোমার অর্জিত হয়েছে এই পাঠ করে সেগুলো তুমি এখানে উল্লেখ করবে। যেমন সমস্যা সমাধানমূলক একটা দক্ষতা হতে পারে, চিন্তনমূলক হতে পারে, ব্যক্তিক, এরকম বিভিন্ন রকম যে দক্ষতাগুলো ব্যবহৃত হয় অর্জন করেছো সেটা তুমি এখানে উল্লেখ করবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমরা দেখেছি যে ষষ্ঠ শ্রেণীর প্রথম সপ্তাহের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে এরকম প্রশ্ন আকারে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে। কিন্তু সব শ্রেণীর হয়তো এরকম প্রশ্ন নাও থাকতে পারে। শুধু এখানে অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করছে যে প্রশ্ন আকারে লিখবো নাকি কিভাবে লিখবো, এটা নিয়ে সমস্যা হচ্ছে। তো এখানে যেহেতু যদি প্রশ্ন দেওয়া থাকে, ষষ্ঠ শ্রেণী যেহেতু প্রশ্ন দেওয়া আছে তাই প্রশ্ন আকারে লিখতে হবে। আর যাদের প্রশ্ন আকারে নাই, হয়তো প্যারা করে শুধু শিরোনামটা দিয়ে লিখতে হবে এরকম করে। যেমন এখানে আমি দেখাচ্ছি, ইহুদি বংশের লোকের কী কী সমস্যা ছিল, উত্তর লিখে দিলেই হয়ে যাবে। তো এরকম যার যতগুলো পেজ প্রয়োজন, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, একটা বিষয়ের উপর যতগুলো পেজ দরকার সে লিখতে পারবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি, আমরা দেখলাম ভিতরের পেজটা কেমন হবে। আচ্ছা, চলে যাচ্ছি তাহলে এই প্রশ্নগুলো। আমরা যেগুলো প্রশ্ন প্রথমে বলেছিলাম, অ্যাসাইনমেন্ট কী, কেন, এগুলোর উত্তর আমরা পেয়েছি, কীভাবে পেয়েছি, কতগুলো অ্যাসাইনমেন্ট লিখতে হবে। শিক্ষার্থীরা তোমরা প্রতি সপ্তাহে 3টা করে 6 সপ্তাহ মোট 18টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। কখন, কোথায়, কীভাবে জমা দিব এটা আমরা নির্ধারণ করেছি আমাদের স্কুলের জন্য। প্রতি শনিবার ষষ্ঠ শ্রেণী, প্রতি রবিবার সপ্তম শ্রেণী, প্রতি সোমবার অষ্টম শ্রেণী এবং প্রতি মঙ্গলবার নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। অন্যান্য স্কুল অন্যান্যভাবে করতে পারে। কীভাবে মূল্যায়ন করা হবে সেটা শিক্ষকেরই উপরে ছেড়ে দিলাম, সেটা না হয় ওনারাই ভালো জানবেন, তোমাদের এটা না জানলেও হবে। আরও কিছু, যেমন কাগজ কেমন হবে, কাগজ যে কোনো সাইজের হতে পারে, কোনো সমস্যা নেই। কলম শুধু লাল কালি ব্যবহার করবে না, অন্যভাবে মার্জিনিং করতে পারো নিজেদের মতো করে। প্রতিলিপি করা যাবে না, কপি করা যাবে না। অন্যেরটা দেখে লিখলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে এবং আবার তোমাদেরকে লিখতে হবে, এবং সহজতে লিখতে হবে। আর কোথা থেকে বিভিন্ন তথ্য দিয়েছো সেগুলো পারলে উল্লেখ করতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এরকম আরও প্রয়োজনীয় ভিডিও তোমরা পেয়ে যাবে।
আর সবাই বাড়িতে থাকো, ভালো থাকো।